গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের মানুষ। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার। একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রী। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানি সুবিধা বাতিল। গাইবান্ধায় ৫ ও জামালপুরে ২ জন সহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র তাপদাহের সাথে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের সাধারণ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার গড়ে লোডশেডিং ছিল ২৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছুদিন বন্ধ ২০টির মতো বিদ্যুৎ কেন্দ্র। শিগগিরই এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬,৮৯০ মেগাওয়াট। সরবরাহ করা গেছে ১৪,৭১২ মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি ছিল ২,১৭৮ মেগাওয়াট। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় চলতি মাসের শুরু থেকেই গ্রামে লোডশেডিং দেওয়া শুরু করে সরকার। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ। কয়লা সংকটে উৎপাদন কমে যাওয়া এবং আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসায় সরবরাহ সংকট শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতেও লোডশেডিং এর সিদ্ধান্ত নেয় সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারেন্ট তো এমনি থাকে না সারাদিন, তারপরে একটু একটু আসে, ঘন্টা কানেক দেয়, সারাদিনে ৩-৪ ঘন্টা পাই আমরা। বাইরে তো এমনি ব্যবসা গরম, কারেন্ট তো থাকে না, ২ ঘন্টা ১ ঘন্টা পরে আসে আবার যায়। সন্ধ্যার কালীন তো একদম বন্ধ। ১৫-২০ বার লোডশেডিং, ১ ঘন্টা পর 10 মিনিট পর কারেন্ট চলে যায়। এই অতিষ্ঠ গরমের ভিতর মানুষ আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারেন্টের জ্বালায় কাজও করতে পারতেছি না ঠিক মতো। রাতে ঘুমাইতে গেছি, কারেন্ট নাই, কালকে রাত্রে ৩ বার ঘুম ভাঙছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও তেলের জটিলতা না কাটলে অবস্থার উন্নতি হবে না। ভবিষ্যৎ সংকটের বিষয়টি চিন্তা করে সরকারকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। লোডশেডিং বাড়বে, যত দাম বাড়বে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তত লোডশেডিং বাড়বে। চাহিদা যত বাড়বে তত লোডশেডিং বাড়বে, কারণ জ্বালানি তেল আমদানি করে পাওয়ার প্ল্যান্ট চালানোর মতো আর্থিক সক্ষমতা সরকার নেই। এরপরে সরকার দাম বাড়াবে। সব কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে সাফিসিয়েন্ট কয়লা নাই, যে কারণে ৩০০০ মেগাওয়াট, ৩২০০ মেগাওয়াট, ২৮০০ মেগাওয়াট জেনারেট করতে হচ্ছে। কাজে তেলের উপর চাহিদা বাড়ছে। অন্যদিকে গ্যাসও আমাদের যেহেতু ক্রমশ কমে আসছে, তেলের উপর চাপ পড়েছে। এখন আমার যদি ২-৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থাকতো, তাহলে কি হতো? দিনের বেলায় যে তেল ব্যবহার করতাম সেটা আমরা কিন্তু অফসেট করতে পারতাম। সেটা আমাদের সাশ্রয় যেমন করতো, তেমনি আমদানিও খরচও বাঁচাতো। বিদ্যুৎ উৎপাদন তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস দিয়ে ৫,২৩৫ মেগাওয়াট, তেল দিয়ে ১,০৫৩ মেগাওয়াট, কয়লা দিয়ে ৪,৪৩৭ মেগাওয়াট এবং নবায়নযোগ্য খাত থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া ভারত থেকে আমদানি করা হয় প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে মঙ্গলবার। রবিবার সচিবালয়ে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে আগস্ট মাসে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা করছেন মন্ত্রী। পাবো আমরা আপনার sometimes second week of August and in between second week to third week of August এর মধ্যে আমরা ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো। আবার ফুল সিং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1 আল্লাহ চাইতে এন্ড অফ দিস ইয়ার অর ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট 17টি প্রকল্পের মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 7টি সংশোধিত এবং 4টি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। তিনি জানান কয়েকটি প্রকল্প শর্ত সাপেক্ষে কিছু তদন্তের পর অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকারের ভিন্ন প্রস্তাব আছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ের রেশনিং পদ্ধতি কয়েকদিন আগে থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের উপর হামলার ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এদিন বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল 2026 পাশ করা হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম, সংসদের রবিবারের কার্যক্রম শুরু হলে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে মনিরুল হক চৌধুরী কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা মৃত্যুর বিষয়ে পুলিশের জ্বালানি রেশনিং এর কথা তুলে ধরে তা বাতিলের দাবি জানান। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রেশনিং এর বিষয়টি আগেই বাতিল করা হয়েছে। সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এরপর নেত্রকোনা 5 আসনের সদস্য মাসুম মোস্তফা তার উপর হামলার বিষয়ে সংসদে জানিয়ে নিরাপত্তার দাবি জানান। তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। 9 জন গ্রেপ্তার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। এরপর চিফ হুইপ জ্বালানি সমস্যার বিষয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠনের কথা জানিয়ে প্রস্তাব উত্থাপন করেন।
এই কমিটির পরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। পরে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হলো। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। একটা ট্রাস্টের আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলশি খালের পুনর্খনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারে সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। শেরে বাংলা একে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা নন, বরং অবিভক্ত ভারতের রাজনীতির এক প্রভাবশালী ও দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উপমহাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন শেরে বাংলা। কৃষক শ্রমিকের অধিকার, শিক্ষা বিস্তার এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য। তারেক রহমান বলেন, 1937 সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনকল্যাণমুখী নীতি গ্রহণ করেন। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। বাংলার কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় শেরে বাংলার ভূমিকা ঐতিহাসিক ছিল, জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, তার রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও প্রাসঙ্গিক। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলেও মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি যে দল আছে এবং বিভিন্ন দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে পারে এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ 17 যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব।
এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো রাজধানীতে। বৃষ্টির ছোঁয়ায় সিক্ত ঢাকাবাসী। রবিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হয় ঢাকায়। গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার উপর দিয়ে। এ সময় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। একই সাথে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাসের কথাও বলেন তিনি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন এ আবহাওয়াবিদ। পরবর্তী 2 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ একটা সতর্কবার্তা জারি করেছি। পাশাপাশি রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এই 4টা বিভাগের জন্য আজকের দুপুর 12টা থেকে পরবর্তী 2 দিনের জন্য কালবৈশাখী 60 থেকে 80 কিলোমিটার বা তারও অধিক বেগে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস জারি করেছি। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ আফজাল আহমেদ। সরকারের সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আফজাল আহমেদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। সৈয়দ আফজাল আহমেদ 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য এই সাংবাদিক। এছাড়া দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল ও বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন সৈয়দ আফজাল আহমেদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের মানুষ। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার। একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানি সুবিধা বাতিল। গাইবান্ধায় 5 ও জামালপুরে 2 জন সহ 6 জেলায় বজ্রপাতে 11 জনের মৃত্যু। টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।